অনেক ভাই, গতকালকের প্রথম ম্যাচে আমরা দেখেছি ইউএই এবং ওমানের ম্যাচটা, এবং যেখানে প্রথমে ব্যাট করতে নেমে ইউএই 172 রানে 5 উইকেট হারায় এবং জবাব দিতে নেমে 130 রানে অল আউট হয় ওমান। এবং যদি ম্যাচের কিছু কি পয়েন্টের কথা আমি বলি, সেটা হচ্ছে মোহাম্মদ ওয়াসিমের 54 বলে 69 রান, এবং এখানে হচ্ছে সারাফুর 38 বলে 51 রান একটা ক্যামিও ছিল। এবং জবাব দিতে নেমে যখন আমরা দেখি যে 130 রানে অল আউট হয়, ইউএইর জুনাইদ সিদ্দিকীর 4 ওভারে 23 রানে 4 উইকেট একটা ভালো স্পেল আমরা দেখেছি। ওভারঅল ম্যাচ অ্যানালাইসিস আপনার কাছে জানতে চাই। আসলে ওমান টস জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয়, যেটা গতকালকে আমরা প্রেডিক্ট করেছিলাম যে ওমানের বোলিং ইউনিটের সাথে ইউএর ব্যাটিং ইউনিটের একটা ফাইট হবে। ফাইটটা ঠিকই হয়েছিল, কিন্তু একটা ক্যাচ মিসে আসলে পুরো মোমেন্টামটা ঘুরে গেছে। মোহাম্মদ ওয়াসিমের যে ক্যাচটা মিস করেছেন, তখন উনি 27 বলে 33 রানে ছিলেন, পরবর্তী 27 বলে উনি 36 রান নিয়েছেন। তো এই ডিফারেন্সটা আসলে অনেক বেশি ইম্প্যাক্ট করেছে, যেটা ইউএই কে একটা বড় সংগ্রহের দিকে নিয়ে গেছে। এবং আরো একটা জিনিস আমার কাছে মনে হয় যে আসলে এই পিচের ক্যারেক্টার যে জিনিসটা, সেটা হচ্ছে যে আপনি যদি রাতে খেলেন সেক্ষেত্রে চেস করাটা অনেক ইজি, এবং দিনের বেলা যে আসলে চেস করাটা একটু ডিফিকাল্ট, সেটা গতকালকে দেখা গেছে। তো মানে দিনের বেলা বলতে আসলে শেষ বিকেলের দিকে আসলে বলটা বেশি টার্ন করছিল, এবং আপনি যদি দেখেন যে ইউএর যে বোলাররা, ওনারা আসলে খুব বেশি পেস অ্যাটাকে যান নাই, ওনারা আসলে একটা লিমিটেড স্পিডের মধ্যে গেছেন, এবং স্পিড ভেরিয়েশনের কারণে আসলে ইউএই উইকেট দিতে বাধ্য হয়েছে। সো যদি সামারিটা নিই, সেই ক্ষেত্রে দেখা যাবে যে ইউএই অনেক ওয়ে অ্যাহেড ছিল, যদিও ওনারা কালকে আসিফকে একটু উপরে পাঠিয়েছেন, সেটা ক্লিক করেনি। বাট ওনাদের যে জিনিসটা ক্লিক করেছে, ওনাদের ব্যাটসম্যানরা ওনাদের মোমেন্টামটা, মানে মোহাম্মদ আসিফের মোমেন্টামটা ওনারা ক্যারি ফরওয়ার্ড করে শেষ পর্যন্ত নিয়ে যেতে পেরেছেন। এবং পরবর্তীতে বোলিং আসার পরে একটা বড় সংগ্রহের কারণে ওমান আসলে ওই প্রেশারটা আসলে ক্যালকুলেশন করে এগিয়ে নিয়ে যেতে পারেনি। যদিও ওনাদের একটা সেঞ্চুরি ছিল শুরুতে, হাফ সেঞ্চুরি ছিল শুরুতে, কিন্তু ওইটাকে আসলে ক্যাশ করতে বাকিরা পারেন। এইখানে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে এই ম্যাচে ইউএই জিতেছে, তাহলে এখন ক্যালকুলেশনটা পাকিস্তান এবং ইউএই এর মধ্যকার ম্যাচটা কোয়ার্টার ফাইনাল টাইপের একটা জায়গায় দাঁড়িয়েছে। যে ম্যাচে জিতবে সে মানে আলটিমেটলি ফাইনালের দিকে আগাচ্ছে। তো এইখানে আসলে কতটুকু চান্স থাকছে ইউএই এর? ইউএইর আসলে একটা ফাইটিং স্পিরিট আছে, তারা বাংলাদেশের সাথে সিরিজটা দেশের শো করেছে, তারা বাংলাদেশকে আসলে বড় দল হিসেবে ট্রিট করেনি, একটা অপোনেন্ট হিসেবে ট্রিট করেছে। এক্সপেক্টেড যে তারা পাকিস্তানের সাথে ওই ট্রিটটা করবে, এবং ইউএইর ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু ফ্রম পাকিস্তান, ওরা এই ক্যারেক্টারটার সাথে পরিচিত। এবং আমার জানা মতে ইউএইর অনেক প্লেয়ার পাকিস্তানের ঘরোয়া লিগগুলো খেলে থাকেন, তো ওনারা ওদের অপোনেন্ট সম্পর্কে ভালো অবগত এবং পরিচিত মাঠ। কিন্তু পাকিস্তান একটা বড় দল, আপনাকে এটা মানে মানতেই হবে। হয়তো ভারতের সাথে ওনারা পারফর্মটা করতে পারেনি, কারণ ভারত আসলে অনেক উপরে চলে গেছে নিজেদের স্ট্যান্ডার্ডটাকে নিয়ে, যেটা ওনাদের প্রেস ব্রিফিং এবং আদার্স জায়গায় দেখা গেছে। কিন্তু পাকিস্তান একদমই যে নিচু মানের দল বা ইউএইর সাথে মানে বলে কয়ে ইউএই আসলে ইউএই হয়তো ফাইট দিবেন। গতকালকে আমরা সেকেন্ড ম্যাচটা যেটা দেখলাম হচ্ছে শ্রীলঙ্কার সাথে হংকং যে ফাইটটা দিয়েছেন, হয়তো এরকম একটা ফাইট হবে, হয়তো একটা অ্যাক্সিডেন্টও হতে পারে, কিন্তু পাকিস্তানের সাথে ইউএর জিতাটা অনেক টাফ হয়ে যাবে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে পাকিস্তান তাদের সেমিফাইনালের প্রিপারেশনটা ইউএর সাথে সেরে নেবে। ওকে, আমরা আশা করি একটা কম্পিটিটিভ ম্যাচ হোক অবশ্যই এরপরে ম্যাচটা। প্রতীক ভাই, আমরা গতকালকের দ্বিতীয় ম্যাচ, যেটা গতকাল কিন্তু আসলে দুটো ম্যাচ হয়েছে, দ্বিতীয় ম্যাচটাতে যেটা ছিল যে হংকং এবং শ্রীলঙ্কা, বাংলাদেশের দর্শকদের একটা বড় মানে ভিউয়ারশিপটা ছিল এইখানে, যে এই ম্যাচটাতে কি হচ্ছে। সবাই তো প্রিডিক্ট করেছে যে বাংলাদেশের সাথে যেভাবে শ্রীলঙ্কা যেভাবে রোলিং করে খেলে গেছে, সেটা আসলে হংকংকে উড়িয়ে দিবে টাইপের একটা ব্যাপার ছিল। কিন্তু যখন ফার্স্ট হাফে শ্রীলঙ্কা যখন ব্যাটিং মানে হংকং যখন ব্যাট করলো, হয়তো আরো কিছু রান সব এক্সপেক্ট করছিল যে অ্যাপ্রোচে ওরা ব্যাট করলো। 149 শেষ করাটা আসলে অনেকের কাছে এটা আনএক্সপেক্টেড ছিল যে আর একটু বেশি হতে পারতো। সেখান থেকে 149 4 উইকেটে শেষ করে তারা, এবং জবাব দিতে নেমে 153 রান করে এবং ম্যাচটা জিতে ফেলে শ্রীলঙ্কা। এবং যদি বলি যে কি পয়েন্টের কথা হচ্ছে যে হংকং এর নিজাকাত খান, কিন্তু উনি, আমরা গতকালকে আপনার কাছ থেকে শুনছিলাম, অনেক ভাইয়ের কাছেও শুনেছি যে এখানে নিজাকাত খান ওনাদের একটা কি ফ্যাক্টর ছিলেন, এবং উনি কিন্তু গতকালকে রান করেছেন। উনি 38 বলে 52 রান একটা ক্যামিও দিয়েছেন, এবং সে এছাড়া হচ্ছে রাত কিন্তু 46 বলে 46, এটা খুব স্কিডি একটা দেখেছি। জবাব দিতে নেমে শ্রীলঙ্কা কিন্তু 44 বলে 68 রানের ইনিংস নিসাঙ্কার, এবং লাস্টের দিকে হাসারাঙ্গের একটা ক্যামিও। ওভারঅল ম্যাচ অ্যানালাইসিস জানতে চাই আপনার কাছে। হংকং চায়না তাদের পক্ষ থেকে যতটুকু করার ছিল আমার মনে হয় টুর্নামেন্টে তারা করেছে। আসলে দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে তারা বেশ ভালো স্পিরিট শো করেছে। বাংলাদেশের সাথে তারা ভালো ব্যাটিং করেছে, ইনিশিয়ালি বাংলাদেশকে প্রেসারে ফেলেছিল, এবং শ্রীলঙ্কার সাথে তারা ম্যাচটা শেষ 2 ওভারে নিতে সক্ষম হয়েছে।
তো এখন যদি ম্যাচ অ্যানালাইসিসে আসি, আনসুমান রাত প্রথম 2 ম্যাচে খুব একটা বেশি রান করতে পারেনি। গতকালকে উনি খুব বেশি ফ্লুয়েন্ট না থাকলেও ইফেক্টিভ কিছু রান উনি স্কোর করেছেন, 46 বলে 46 রান। রানেবল স্কোর হলেও মানে এই ধরনের উইকেটে আপনার অ্যারাউন্ড 140 to 60, এটা একটা ফাইটিং টোটাল। তো এরকম টোটাল পোস্ট করতে গেলে একজনকে আপনার র্যানকড রোল প্লে করতে হয়, তো আনসুমান রাত সে কাজটি করেছেন। নিজাকাত খান কিন্তু ইনিশিয়ালি টাইম নিয়েছেন, এবং আমার আশঙ্কা এটাই হচ্ছিল যে দেখেন জিশান আলী এবং আনসুমান রাত যখন তাদের ওপেনিং পার্টনারশিপটা ছিল, এটা কিন্তু বেশ তারা ভালো করেছেন। 4 ওভার 4 বল শেষে তাদের রান ছিল 41। পরবর্তীতে যখন জিশান আলী 5ম ওভারের 5ম বলে আউট হলেন দুষ্মন্ত চামিরার ডেলিভারিতে, অ্যাপ্রোচটা কিন্তু খুব ভালো ছিল। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এটা বাংলাদেশের ম্যাচেও কিন্তু আমরা বাংলাদেশের কাছ থেকে ওই অ্যাপ্রোচটা পাইনি, আমার কাছে যেটা মনে হয়েছে। বাংলাদেশের ম্যাচের ক্ষেত্রে কি যে ধরেন তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন দুইজনেরই একই সাথে একটা খারাপ দিন গেছে। পরবর্তীতে যেটা হয়েছে যে ওখান থেকে রিকভারিটা কিভাবে করা যায় সেটা আমাদের জানা ছিল, মানে একটা অজানা কন্ডিশন আমাদের মিডল অর্ডার পড়ে গিয়েছিল। এখন এর পরবর্তীতে যখন জিশান আলী আউট হলেন, আমার একটা আশঙ্কা হচ্ছিল যে শ্রীলঙ্কান স্পিনাররা হয়তো এখান থেকে তাদেরকে খুব চিপলি বোল আউট না করে দেয়, যেহেতু তারা অনভিজ্ঞ এবং এই ধরনের মিস্ট্রি স্পিনার তারা কতটুকু খেলতে পারবেন, কিভাবে সামলাতে পারবেন, এটা একটা আশঙ্কার জায়গা ছিল। কিন্তু নিজাকাত খান কিন্তু দুর্দান্ত ভাবে হাসারাঙ্গার স্পেলটা উনি নেগোশিয়েট করেছেন। উনি কিন্তু হাসারাঙ্গার গুগলি গুলো খুব ভালো রিড করতে পারছিলেন। ইনিশিয়ালি কিন্তু নিজাকাত খানের স্ট্রাইক রেট অ্যারাউন্ড 60 to 70 ছিল। পরবর্তীতে যখন উনি উইকেটে সেটেল ডাউন করেছেন, তারপরে উনি ক্যাশ ইন করেছেন, রান সংগ্রহ করেছেন। আমি যদি গতকালকে হাসারাঙ্গা এবং থিকসানার দুজনের কম্বাইন্ড বোলিং স্পেলটা বলি, তারা 8 ওভার বোলিং করে 49 রান দিয়ে মাত্র 1 উইকেট পেয়েছেন। দ্যাট মিনস আপনি খুব স্টেডি ওয়েতে স্ট্রাইকটা রোটেট করতে পেরেছেন, এবং এই 8 ওভারে আপনি মাত্র 1 উইকেট কনসিড করেছেন। উপরন্তু কালকে পাথি রানার পরিবর্তে থিকসানাকে খেলানো হয়েছিল। সো একসাথে দুটো মানে থ্রেট কিন্তু এখানে নেগোশিয়েট তারা করে ফেলেছেন। আর নোয়ান তুষারের কালকে একটা অফ ডে ছিল, এরকম থাকে পেসারদের ক্ষেত্রে, কোনো আগের দিন অফ কালার মনে হয়। তো এর পরবর্তীতে আসলে হংকং চায়নার কাজটা অনেক সহজ হয়ে গিয়েছে। নিজাকাত খান 38 বলে 52 রানের একটা ইনিংস খেলেন। আনসুমান রাত মানে আমি আনফরচুনেট বলবো, সম্ভবত 49 রানে আউট হয়েছেন। মানে একটা সিঙ্গেল হয়তো নিয়ে উনি 50 করতে পারতেন। আমি একটু মানে মজার একটা কথা শেয়ার করি, দুষ্মন্ত চামিরার ডেলিভারিতে উনি সম্ভবত আউট হয়েছেন। নিজাকাত খান তখন বলছিলেন যে নর্মালি তো উইকেট গুলো একটু স্লো থাকে দুবাইতে, বল ব্যাটে আসতে কঠিন হয়। নিজাকাত খান কিন্তু আনসুমান রাতকে বলছিলেন যে বল আচ্ছা আ রাহা হ্যায় তো মারকে খেল। আমি শুনেছি কালকে এই কথাটা, ঠিক আছে। এবং ওনার কথা শুনে কিন্তু আনসুমান রাত চার্জ করতে গিয়েছিলেন টিমের স্বার্থে, উনি চাইলে কিন্তু ওনার 50 স্কোর করতে পারতেন। নিজাকাত খান হচ্ছে এশিয়া কাপ T20I ফরম্যাটে হংকং চায়নার পক্ষ থেকে মাত্র দ্বিতীয় 50 তাদের ইতিহাসে সংগ্রহ করেছে। এর আগে ছিলেন শুধুমাত্র বাবার হায়। তো টিমের স্বার্থের কথা চিন্তা না করলে আনসুমান রাতও কিন্তু কালকে এখানে যোগ দিতে পারতেন, ওনার 1টি রানই বাকি ছিল। তো এখান থেকে আসলে আমরা টিম স্পিরিট দেখতে পারি যে দলের জন্য খেলাটা কেমন জিনিস। নিজাকাত খানের ইনিংসটা যদি আমি বলতে চাই, ইনিংসটা আরেকটু বড় হতে পারতো যদি নোয়ান তুষারের আউটসাইড অফ ওয়াইড ইয়র্কার গুলো উনি আরেকটু বেটার ওয়েতে নেগোশিয়েট করতে পারতেন। আমার মনে হয় হংকং এর লাস্টের দিকে যখন মোমেন্টামটা আরেকটু ক্যারি ফরওয়ার্ড করার কথা ছিল, নিজাকাত খান সেট হওয়ার সত্ত্বেও যে এই ধরনের বোলিং খেলে অভ্যস্ততা না থাকার জন্য প্রপার ইউটিলাইজেশন হয়নি। আরেকটা কথা হচ্ছে ইয়াসিম মুর্তাজা, উনি কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে 19 বলে 28 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন। ইয়াসিম মুর্তাজাকে গতকালকে আমরা ওরকম বড় ইনিংস খেলতে দেখিনি। একটা বাউন্ডারি উনি হিট করেছিলেন তুষারের বলে, বাট দাসুন সানাকার ডেলিভারিতে উনি থার্ড ম্যানে ক্যাচ দিয়ে ধরা দেন। সো অল ইন অল প্রথম ইনিংস শেষে কিন্তু হংকং চায়নার এটা খুবই ফর্মিডেবল একটা স্কোর আমরা বলতে পারি। এবং শ্রীলঙ্কা কিন্তু তারা প্রথম পাওয়ার প্লেতে মাত্র 35 রান সংগ্রহ করেন 1 উইকেটের বিনিময়ে। 7 ওভার পর্যন্ত আমরা দেখেছি খুব স্লো রান রেটে। এখন বিষয় এটাই আর কি যে ইনিশিয়ালি যে হংকং চায়নার যারা মিডিয়াম পেসার, টু বি অনেস্ট বলতে গেলে শুক্লা এবং আতিক ইকবাল, তারা কিন্তু বল কালকে খুব দুর্দান্ত সুইং করাতে পেরেছেন এবং কন্ট্রোল সুইং ছিল আর কি, যেটা ব্যাটসম্যানদেরকে বিপদে ফেলতে পারে। ম্যাচের টার্নিং পয়েন্ট যদি আমি বলতে চাই ওভারঅল দুটো ইনিংস মিলে, তাহলে আমি অবশ্যই বলবো যে পাথুম নিশানকার ক্যাচটা যেটা ড্রপ করেছিলেন শুক্লা, উনি তখন 17 বলে 22 রানে ছিলেন। এই ক্যাচটা যদি হংকং চায়না ধরতে পারতো আমার মনে হয় কালকে একটা হতে পারতো এবং এই গ্রুপটা ওয়াইড ওপেন হয়ে যেত, 4টা দলের সম্ভাবনা থাকতো। মানে আমরা যেখানে বাংলাদেশের সম্ভাবনা একদম দেখছিলামই না, সেখান থেকে 4টা দলেরই পরের রাউন্ডে প্রসিড করার একটা অপরচুনিটি থাকতো। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে হংকং চায়না ম্যাচটাকে ডিপে নিতে পারার জন্য বাংলাদেশের একটা রিয়েলিস্টিক চান্স ক্রিয়েট হয়েছে যে আফগানিস্তানের সাথে মোটামুটি একটা বড় ব্যবধানে জিতলে শ্রীলঙ্কা আফগানিস্তানের ম্যাচের ফলাফল যেটাই হোক না কেন আমাদের পরবর্তী রাউন্ডে যাওয়ার একটা সুযোগ থাকবে। তো সেই দিক থেকে আসলে হংকং এর প্রতি আমরা কৃতজ্ঞ বা খুশি, যেটাই বলে থাকি। তাদের বোলিং স্পেলের দিকে যদি আসি, এহসান খান দুর্দান্ত বোলিং করেছেন গতকাল, 4 ওভার বোলিং করে 25 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন। এবং টু বি অনেস্ট
ম্যাচ সিনারিওর কথা যদি বলি, এমন কিন্তু আমার কখনোই মনে হয়নি যে শ্রীলঙ্কা ম্যাচটা হারতে পারে। সবসময় মনে হয়েছে যে হংকং জাস্ট আছে ম্যাচটাতে, 5% 10% এরকম করে করে তারা পুরোটা সময় ম্যাচে ছিল। একটা পর্যায়ে তাদের মাত্র 30 বলে 32 রান লাগতো, তখন তাদের 8 উইকেট হাতে, সেখান থেকে তারা কিছু উইকেট লুজ করেছে। কিন্তু আমার কাছে কখনো এমন মনে হয়নি যে শ্রীলঙ্কা ম্যাচটা হারতে পারে। অল ইন অল ইট ওয়াজ আ গুড শো বাই দ্য হংকং চাইনিজ প্লেয়ার্স। ধন্যবাদ প্রতীক ভাই।